আচ্ছা, তাহলে আমরা সবাই ভিডিওটা দেখলাম। এখানে আমরা প্রথমেই যেটা দেখলাম যে রিলিজ অফ এ ম্যাচিউর এগ ফ্রম দ্য ওভারি that moves to the fallopian tube for fertilization, waiting for fertilization. And in the uterine tube, when about 1 billion sperm is ejected during a single ejaculation, that from which only one sperm can penetrate the ovum to make fertilization to make zygote. And then zygote is implanted into the uterus and cleavage occurs. In the cleavage, there occurs a rapid division of the early embryo. And in about 5 weeks, heart and circulatory systems begin to function. এইটুকু পর্যন্ত আমরা আপাতত বলি। আর এখানে আমরা কিছু টার্মিনোলজি দেখাচ্ছি, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টের কি কি স্টেজ আমরা সাধারণত দেখি। ডিউরেশন এন্ড স্টেজেস অফ প্রেগনেন্সি, আমরা এর আগে ভিডিওতে যেটা দেখেছি যে হিউম্যান জেস্টেশন লাস্ট ফর অ্যান এভারেজ অফ 266 to 280 days, that is 38 to 40 weeks, near about 9 months, 9 মাসের আশেপাশে, which is divided এই 280 দিনকে আমরা সাধারণত 3টা মাসে ভাগ করি, 3 months ইন্টারভ্যালে ভাগ করি, যেটাকে এক একটাকে আমরা বলি ট্রাইমেস্টার। তো ফার্স্ট ট্রাইমেস্টার that is persist up to first 3 months, that is week 1 to week 12. এখানে প্রি এমব্রায়োনিক এবং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এই ফার্স্ট ট্রাইমেস্টারকে আমরা বলি প্রি এমব্রায়োনিক এবং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। সেকেন্ড ট্রাইমেস্টারটা হচ্ছে সেকেন্ড 3 months, that is 13 উইক থেকে 24 সপ্তাহ পর্যন্ত। এই সময় ফিটাল ডেভেলপমেন্ট বিগিনস, আর অর্গানস কমপ্লিট মোস্ট অফ their development within 24 weeks, that is within second trimester. And in third trimester belongs to third 3 months, that is 25th week up to birth. Here fetal development is completed and tremendous increase in size of fetus. এখন ফার্স্ট ট্রাইমেস্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে স্ট্রেস, ড্রাগস এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি মে কজ থ্রেটেনিং হার্ম টু দ্য মাদার অ্যান্ড দ্য এমব্রায়ো। যদি কোনো মা এই সময়টাতে স্ট্রেস এবং কিছু ড্রাগ নিয়ে থাকেন এবং যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, তাহলে তার বাচ্চা ফুললি ডেভেলপ নাও হতে পারে এবং অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজে এই সময়টাতে স্ট্রেস এবং ড্রাগস খুব সাবধানে, মানে স্ট্রেস তো নেওয়া যাবে না, ড্রাগস খুব সাবধানে ইউজ করতে হবে, আর হচ্ছে যে তাকে নিউট্রিশন মেনটেন করতে হবে। আর কেউ কেউ বলে যে এই সময়টাতে মর্নিং সিকনেস, অনেক মায়ের মর্নিং সিকনেস ডেভেলপ করে, যেটাকে আমরা ক্রিটিক্যাল পিরিয়ডের সাথে একটু তুলনা করে থাকি। বলে যে মর্নিং সিকনেস থাকার কারণে অনেক মা অনেক সময় মানে টক্সিক, বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে এমন অনেক কিছু উনি খেতে পারেন না বা গ্রহণ করতে পারেন না। এই জন্য অনেকে মর্নিং সিকনেসটাকে একটা ভালো দিক হিসাবে দেখে যে বাচ্চার জন্য ভালো এটা। কিছু কিছু জিনিস আছে যেমন ক্যাবেজ,
তারপর হচ্ছে যে পটেটোস বা ওভার কুক মিট, এগুলো টক্সিক সাবস্টেন্স রিলিজ করতে পারে, এবং এই জন্য আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক সময় মায়েদেরকে এগুলা খাওয়া থেকে বিরত থাকতে বলি। তাছাড়া কফিতে প্রায় 1000 ধরনের টক্সিক সাবস্টেন্স থাকে, যেটা এই সময় বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। আর বলা হয় যে যেসব মহিলাদের ক্ষেত্রে বা যেসব মায়েদের ক্ষেত্রে মর্নিং সিকনেস থাকে না, ওরা সাধারণত মিসক্যারেজের প্রতি বেশি মাত্রায় প্রোন থাকে, অর্থাৎ ওদের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজে এদিক থেকে চিন্তা করলে অবস্টেট্রিশিয়ানরা অনেক সময় বলে থাকে যে মর্নিং সিকনেসটা, বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারে মর্নিং সিকনেস মায়েদের জন্য অনেকটা ভালো। আচ্ছা, তাহলে আমরা একটু সেকেন্ড স্লাইডে যাই। পরেরটাতে এখানে কিছু টার্মিনোলজি আমি ব্যবহার করছি, যেমন হিউম্যান এমব্রায়োলজি। আমরা কাকে বলি হিউম্যান এমব্রায়োলজি? ইট ইজ দ্য স্টাডি অফ প্রিনেটাল ডেভেলপমেন্ট অফ এমব্রায়োস এন্ড ফিটাসেস। আর প্রি এমব্রায়ো ডিউরিং দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট, এটাকে আমরা বলি প্রি এমব্রায়ো। এমব্রায়ো ফ্রম দ্য 3rd to 8th উইক অফ ডেভেলপমেন্ট হচ্ছে এমব্রায়ো, আর ফিটাস হচ্ছে ফ্রম 3rd মান্থ আপ টু বার্থ, ওটা হচ্ছে ফিটাস। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে যে প্রথম সপ্তাহে কি কি জিনিস হয়। এটার কথায় যদি আমরা আনসার দিই, ফার্স্ট উইকে ফার্টিলাইজেশন, জাইগোট ফর্মেশন, cleavage division, morula formation, blastocyst formation, and then beginning of implantation basically at the 6th day, অর্থাৎ at the end of near about the end of first week implantation হয়ে যায়। এখানে আমরা একটু ফার্টিলাইজেশনটা দেখানোর চেষ্টা করছি। The process of union of mature male and female gametes usually in the ampullary region of the uterine tube. This is fertilization. Union of mature male and female gametes usually in the ampullary region of the uterine tube. This is called fertilization. With fertilization, second meiotic division of ovum is completed. আমাদের aim of fertilization এর উদ্দেশ্য কি? ফার্টিলাইজেশনের উদ্দেশ্য হচ্ছে রেস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য জাইগোট। জাইগোটে যেন ডিপ্লয়েড নাম্বার মানে 46 নাম্বার ক্রোমোজোম যেন জাইগোটে আসে, সেটাই মেইন উদ্দেশ্য ফার্টিলাইজেশনের। এই 46 ক্রোমোজোমের মধ্যে 23টা আসে হচ্ছে মেল গ্যামেট থেকে মানে স্পার্ম থেকে, আর হচ্ছে বাকি 23টা আসে ফিমেল গ্যামেট বা ওভাম থেকে। এভাবে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমস হয় জাইগোটে। For determination of sex, initiation of cleavage division, determination of polarity of embryo, এইগুলাই হচ্ছে উদ্দেশ্য ফার্টিলাইজেশন। আচ্ছা, স্পার্মটা কিভাবে মুভ করে? Movement of the sperm from cervix of the uterus to the uterine tube by muscular contraction of the uterus and uterine tube and by own propulsive movement of the sperm. তাহলে স্পার্ম দুইভাবে সার্ভিক্স থেকে ইউটেরাসের দিকে যায়। একটা হচ্ছে যে ইউটেরাসের এবং ইউটেরাইন টিউবের মাসকুলার কন্ট্রাকশন, আর স্পার্মের নিজের একটা প্রপালসিভ মুভমেন্ট আছে। এভাবে সে স্পার্মটা সার্ভিক্স থেকে ইউটেরাসের দিকে মুভ করে। আর ফার্টিলাইজেশন আর আগে স্পার্মে কিছু চেঞ্জ, এটাকে দুইটা ভাগে আমরা ভাগ করি। এটা হচ্ছে ক্যাপাসিটেশন আর এটা হচ্ছে অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। And capacitation কাকে বলে? Capacitation হচ্ছে it is the period of conditioning of sperms in the female reproductive tract, that is within the uterus and uterine tube. During this time, a glycoprotein coat and seminal plasma proteins are removed from the plasma membrane that overlies the acrosomal region of the spermatozoa, so that sperm can pass through coronal cells and undergo acrosomal reaction. অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন ক্যাপাসিটেশনটা কি? ক্যাপাসিটেশন হচ্ছে একটা সুনির্দিষ্ট সময়, যে সময়টাতে স্পার্ম নিজেকে তৈরি করে কোথায়? ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে, দ্যাট ইজ ইউটেরাস এবং ইউটেরাইন টিউবে। এই সময় কি হয়? একটা গ্লাইকোপ্রোটিন কোট এবং সেমিনাল প্লাজমা প্রোটিনসটা রিমুভ হয়ে যায় কোথায়? অ্যাক্রোজোমাল রিজিয়ন। মানে অ্যাক্রোজোমাল রিজিয়নটা হচ্ছে হেড অফ দ্য স্পার্মে থাকে। অ্যাক্রোজোমাল রিজিয়ন থেকে এই গ্লাইকোপ্রোটিন এবং সেমিনাল প্লাজমা প্রোটিন গুলো রিমুভ হয়ে যায়, যাতে স্পার্মটা খুব সহজে করোনা সেলকে পাস করে উসাইটের সারফেসের সাথে মিলিত হতে পারে। এটাকে আমরা বলি ক্যাপাসিটেশন। এবং এটা কতক্ষণ লাগে? এটাতে সাধারণত 7 ঘন্টা সময় লাগে। আর অ্যাক্রোজোমাল রিঅ্যাকশনটা কি? অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন হচ্ছে ইট ইজ এ রিঅ্যাকশন which occurs after binding of sperm to the zona pellucida of ovum that causes release of enzymes like acrosin and trypsin that allows sperm to penetrate the zona, thereby coming in contact with the plasma membrane of the oocyte, and head of the sperm comes in contact with the oocyte surface. জোনা পেলুসিডা তো তোমাদের মনে আছে, তাই না? জোনা পেলুসিডা কাকে বলে? জোনা পেলুসিডা হচ্ছে যে প্রাইমারি উসাইট এবং এর যে গ্র্যানুলোসার সেলস থাকে, প্রাইমারি উসাইটের চারপাশে যে গ্র্যানুলোসার সেল, সেখান থেকে একটা গ্লাইকোপ্রোটিন সাবস্টেন্স তৈরি হয়। ওই গ্লাইকোপ্রোটিন সাবস্টেন্স একটা কোট তৈরি করে, একটা লেয়ার তৈরি করে, যেটাকে আমরা বলি জোনা পেলুসিডা।
তাহলে জোনা পেলুসিডা থাকে কোথায়? গ্রানুলোসার সেল এবং প্রাইমারি ওসাইটের মাঝখানে একটা গ্লাইকোপ্রোটিন লেয়ার, সেটাকে আমরা বলি জোনা পেলুসিডা। তাহলে অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন হচ্ছে ইট ইজ দ্য রিঅ্যাকশন দ্যাট অকার্স আফটার বাইন্ডিং অফ স্পার্ম টু দ্য জোনা পেলুসিডা। স্পার্মটা যখনই জোনা পেলুসিডার সাথে বাইন্ড করে তখন কিছু এনজাইম রিলিজ হয়, যেমন অ্যাক্রোসিন এবং ট্রিপসিন। এটা কি করে? স্পার্মকে, জোনাকে পেনিট্রেট করে ওসাইটের যে সারফেস আছে সেটার সাথে বাইন্ড হতে সাহায্য করে। এটাকে আমরা বলি অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন। আচ্ছা, ফেজেস অফ ফার্টিলাইজেশন কি কি হয় ফার্টিলাইজেশন? আমরা যদি তিনটা ভাগে ভাগ করি ফার্টিলাইজেশনের ফেজ গুলো, যেমন ফেজ ওয়ান। ফেজ ওয়ান হয় কি? পেনিট্রেশন অফ দ্য করোনারি এরিয়া। এখানে এই যে স্পার্ম, এটা হচ্ছে অ্যাক্রোসোম, এই পেনিট্রেশন অফ করোনারি, এটা একটা করোনা সেলস, এটাকে জাস্ট পেনিট্রেট করবে, এটা হচ্ছে ফেজ ওয়ান। আর ফেজ টু তে হবে পেনিট্রেশন অফ দ্য জোনা পেলুসিডা। পেনিট্রেশন অফ দ্য জোনা পেলুসিডা, এই যে এখানে পেনিট্রেশন করে ফেলেছে স্পার্মটা, জোনা পেলুসিডাকে পেনিট্রেট করে ফেলে। ফেজ থ্রি তে হচ্ছে ফিউশন অফ ওসাইট এন্ড স্পার্ম সেল মেমব্রেন। এটা হচ্ছে ফেজ থ্রি, যে ফিউশন অফ ওসাইট এবং স্পার্ম সেল মেমব্রেন, এখানে ফিউশন হয়ে গেছে। তাহলে এটা পেনিট্রেশন অফ দ্য করোনারি এরিয়াটা, দেন পেনিট্রেশন অফ দ্য জোনা পেলুসিডা এন্ড ফিউশন উইথ ওসাইট। এই তিনটা ফেজ হচ্ছে ফার্টিলাইজেশন। আচ্ছা, জোনা রিঅ্যাকশনটা কি? জোনা রিঅ্যাকশন হচ্ছে চেঞ্জেস ইন দ্য পারমিয়াবিলিটি অফ জোনা পেলুসিডা। মানে একবার যখন একটা স্পার্ম জোনা পেলুসিডাকে ভেদ করে যখন ওসাইটের সাথে মিলিত হয়ে যায়, তখন এই জোনা পেলুসিডার কিছু লাইসোজোমাল এনজাইম রিলিজ করে, যেটার কারণে আর অন্য কোনো স্পার্ম এই জোনা পেলুসিডাকে ভেদ করতে পারে না, জোনা পেলুসিডাকে ইরোড করতে পারে না, বা জোনা পেলুসিডাকে ভেদ করে ওখানে যে ওসাইট আছে ওটার সাথে আর মিক্স হতে পারে না। এটাকে আমরা বলছি জোনা রিঅ্যাকশন। অর্থাৎ একবার ফার্টিলাইজেশনের জন্য একটা স্পার্মই শুধুমাত্র জোনা পেলুসিডাকে পেনিট্রেট করে ওসাইটের সাথে মার্জ হতে পারে, এবং এরপরেই জোনা রিঅ্যাকশন শুরু হয়। জোনা রিঅ্যাকশন মানে হচ্ছে জোনা পেলুসিডা থেকে কিছু লাইসোজোমাল এনজাইমস রিলিজ হয়, যেগুলা আর অন্য কোনো স্পার্মকে জোনা পেলুসিডাকে ক্রস করে ওসাইটের সাথে মিলিত হতে দেয় না। এটাই হচ্ছে জোনা রিঅ্যাকশন। এটার কাজ হচ্ছে একটাই, প্রিভেন্টস আদার স্পার্ম পেনিট্রেশন। এখানে আমরা একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই যে করোনার এরিয়াটা, এটা জোনা পেলুসিডা, এখানে হচ্ছে স্পিন্ডল সেকেন্ড ম্যাচুরেশন ডিভিশন, মানে সেকেন্ড মিওটিক ডিভিশন হচ্ছে। এখানে ফিমেল প্রো নিউক্লিয়াস, আর ওখানে হচ্ছে মেল থেকে মেল প্রো নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এটা মেল প্রো নিউক্লিয়াস, ফিমেল প্রো নিউক্লিয়াস, এই দুটা থেকে মিলিত হয়ে মার্জ হয়ে আলটিমেটলি এটা জাইগোট ফর্মেশন হচ্ছে। দিস ইজ ফার্টিলাইজেশন অফ দ্য টু সেল স্টেজ উইথ জাইগোট। আচ্ছা, আমরা আরো কিছু টার্ম ইউজ করি, এগুলো আমরা পরেও পাবো। যেমন ইন্ডাকশন কাকে বলি? ইন্ডাকশন হচ্ছে দ্য প্রসেস হোয়ার ওয়ান গ্রুপ অফ সেলস অর টিস্যুস কজেস অ্যানাদার সেট অফ সেলস অর টিস্যুস টু চেঞ্জ দেয়ার ফেট। এটা হচ্ছে ইন্ডাকশন। আর ইনডিউসার হচ্ছে প্রডিউস এ সিগন্যাল, যেটা হচ্ছে যে এক গ্রুপ অফ সেলকে আরেকটা গ্রুপ অফ সেলে পরিণত হতে সাহায্য করে, সেটাকে বলি আমরা ইনডিউসার। আর এই সিস্টেমটাকে বলি আমরা ইন্ডাকশন। রেসপন্ডার হচ্ছে রেসপন্ড টু এ সিগন্যাল, যখন এক গ্রুপ অফ সেল আরেক গ্রুপ অফ সেলের এই ইনডিউসারের প্রতি রেসপন্স করে, সেটাকে আমরা বলি হচ্ছে রেসপন্ডার। যে রেসপন্স করে তাকে বলি রেসপন্ডার। কম্পিটেন্স হচ্ছে ক্যাপাসিটি টু রেসপন্ড টু এ সিগন্যাল, একটা গ্রুপ অফ সেলের ক্যাপাসিটি, যে সে পরিবর্তিত হয়ে আরেকটা গ্রুপ অফ সেল বা টিস্যু তৈরি করবে, সেটাকে আমরা বলি কম্পিটেন্স। অর্গানাইজার হচ্ছে লোকালাইজড এরিয়াজ অফ এমব্রায়ো দ্যাট ইনডিউস ডাইরেক্টলি টিস্যু ডিফারেন্সিয়েশন। এমব্রায়ো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গা যেটা টিস্যু ডিফারেন্সিয়েশনে সরাসরি হেল্প করবে বা সরাসরি স্টিমুলেট করবে, সেটাকে বলি আমরা অর্গানাইজার। যেমন উদাহরণস্বরূপ, প্রাইমারি অর্গানাইজার থাকে প্রিমিটিভ স্ট্রিক, এগুলো আমরা পরে একটু দেখবো। সেকেন্ডারি অর্গানাইজার হচ্ছে নটোকর্ড, টারশিয়ারি অর্গানাইজার হচ্ছে নিউরাল টিউব। আর টোটিপোটেন্ট সেলস কাকে বলি? হোয়ার ইচ সেল মে প্রডিউস এ সেপারেট এমব্রায়ো। টোটিপোটেন্ট সেল হচ্ছে একটা সেল থেকে সেপারেট এমব্রায়ো তৈরি হতে পারে। সাধারণত এটা হয় না, যদি হয় তাহলে টুইন্স বা ট্রিপলেটস বা এরকম বাচ্চা হয়। আর প্লুরিপটেন্ট হচ্ছে গ্রুপ অফ সেলস দ্যাট প্রডিউস স্পেসিফিক টাইপ অফ টিস্যু ইন আর্লি এমব্রায়োজেনেসিস। আর্লি এমব্রায়োজেনেসিসে কিছু সেল পরিবর্তিত হয়ে যখন নতুন সেল বা নতুন অর্গান বা নতুন ভিসেরা তৈরি করে, সেটাকে, সেই সেলগুলোকে আমরা বলি প্লুরিপটেন্ট সেলস। এগুলো জাস্ট কিছু টার্মিনোলজি বললাম তোমাদের বোঝার জন্য। তাহলে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টটা আমরা একটু আলোচনা করে ফেলি। ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, ক্লিভেজ টু ইমপ্ল্যান্টেশন। ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, তাহলে ক্লিভেজ কাকে বলছি আমরা? ক্লিভেজ হচ্ছে সিরিজ অফ মাইটোটিক লাইক সেল ডিভিশন, অর্থাৎ মাইটোসিসের মতো সেল ডিভিশন ইন দ্য জাইগোট এট ফ্যালোপিয়ান টিউব টু ইনক্রিজ দ্য নাম্বার অফ সেলস। এটাকে আমরা বলি ক্লিভেজ। ক্লিভেজ মানে হচ্ছে ভাগ হওয়া।
ভাগ হয়ে যাওয়া, যেমন মাইটোসিসের মতো সেল ডিভিশন হয় কোথায়, জাইগোটের কোন জায়গাতে হয়, ফ্যালোপিয়ান টিউব, যাতে সেলের নাম্বারটা বৃদ্ধি পায়, এবং তখন আমরা এক একটা সেলকে বলি ব্লাস্টোমিয়া। এগুলোকে আমরা বলি ব্লাস্টোমিয়া, বা এগুলো হচ্ছে ব্লাস্টোমিয়া। The stages of cleavage, two cell stage, এই two cell স্টেজটাতে কখন হয়, আফটার 30 hours of fertilization। ফার্টিলাইজেশন হয়ে যাওয়া 30 ঘন্টা পরে টু সেল স্টেজ। তারপরে 4 সেল স্টেজ অ্যাবাউট 40 hours after fertilization। 12 সেল স্টেজ, এখানে 12 সেল স্টেজ অ্যাবাউট 72 hours after fertilization। আর 16 সেল স্টেজে যাবে অ্যাবাউট 26 hours after fertilization। আচ্ছা, এখানে আমরা একটু কম্প্যাকশন বোঝানোর চেষ্টা করছি। কম্প্যাক্ট মানে হচ্ছে একজনের সাথে আরেকজন মিলিত হয়ে, মানে ঠেসে ঠেসে বা গাদাগাদি করে লেগে থাকা, সেটাকে আমরা বলি কম্প্যাকশন। এখানে আমরা দেখাচ্ছি যখন কম্প্যাকশন হয়নি, আনকম্প্যাক্টেড অবস্থা, আর এখানে একটার ভিতরে একটা ঢুকে গেছে, এটাকে বলা হচ্ছে কম্প্যাক্টেড। আমরা এখানে মানুষের গুলো না দেখি, এটা একটু মাউস এমব্রায়ো থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। তাহলে কম্প্যাকশন হচ্ছে আফটার থার্ড ক্লিভেজ। ব্লাস্টোমিয়ার্স মানে ক্লিভেজ হওয়ার পরে যে জাইগোটের সেলগুলোকে, সেগুলোকে আমরা ব্লাস্টোমিয়ার বলছি। আফটার থার্ড ক্লিভেজ, ব্লাস্টোমিয়ার্স ম্যাক্সিমাইজ দেয়ার কন্টাক্ট উইথ ইচ আদার, forming a compact ball of cells held together by tight junctions. This process is called compaction. তাহলে এই সিস্টেমটা হচ্ছে কম্প্যাকশন। Blastomeres হচ্ছে these cells which become smaller with each division at the head cell stage। আমরা আগে ছবিতে দেখেছি যে এগুলো হচ্ছে ব্লাস্টোমিয়ার, এগুলো হচ্ছে ব্লাস্টোমিয়ার। আর blastocyst formation হয় at the third or fourth day after fertilization. A cavity begins to appear within the blastocyst or with merging of blastomeres, then that is called blastocyst. অর্থাৎ ব্লাস্টোমিয়ারের মধ্যে যদি কোনো ক্যাভিটি তৈরি হয়, সেটা কখন হয়, থার্ড টু ফোর্থ ডে আফটার ফার্টিলাইজেশন, তখন ওটাকে আমরা বলছি ব্লাস্টোসিস্ট। তারপরে মরুলা। মরুলা কাকে বলছি, the cells of compacted embryo divide again to form 16 cell stage which is called morula। যে এটা হচ্ছে মরুলা। এখানে হচ্ছে যে এই যে কম্প্যাক্টেড সেল গুলো আবার ডিভাইড হয়ে 16 সেল স্টেজে যখন আসে, তখন সেটাকে আমরা বলি মরুলা। তাহলে কি হচ্ছে, এখানে ইনার সেলস, দুই ধরনের সেলস আমরা দেখতে পাচ্ছি। ইনার সেলস অফ দ্য মরুলা, এগুলো হচ্ছে ইনার সেলস অফ দ্য মরুলা, যেগুলো ইনার মাস তৈরি করে। ইনার মাস থেকে পরবর্তীতে এমব্রায়ো প্রপার, মানে আসল এমব্রায়ো যেটা, সেটা তৈরি হয়। আর যেটা সারাউন্ডিং সেলস থাকে, সারাউন্ডিং সেলস, এই সারাউন্ডিং সেলস যেগুলো থাকে, সারাউন্ডিং সেলস থেকে আউটার সেল মাস তৈরি হবে, সেটাকে আমরা বলি তখন ট্রপোপ্লাস্ট। তাহলে একটা প্রপার ফিটাস তৈরি হওয়ার জন্য এই ইনার সেল মাস অফ দ্য মরুলা থেকে এমব্রায়ো প্রপার তৈরি হতে হবে, এবং সারাউন্ডিং সেলস থেকে ট্রপোপ্লাস্ট তৈরি হতে হবে। অর্থাৎ এমব্রায়ো প্রপার এবং ট্রপোপ্লাস্ট দুইটা মিলেই তৈরি হবে এমব্রায়ো, প্রপার এমব্রায়ো বা ফিটাস, পরবর্তীতে হবে ফিটাস। এক্ষেত্রে কি হয়, মরুলা স্টিল ইনভেলপড বাই জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডা দিয়ে মরুলাটা ইনভেলপ থাকবে। এটা নিউট্রিশন কোথেকে পায়, ফ্রম দ্য সিক্রেশন অফ ইউটেরাইন টিউব। আর এটা ফর্ম 3 days আফটার ফার্টিলাইজেশন ইন ইউটেরাইন টিউব। ইউটেরাইন টিউবে ফার্টিলাইজেশনের 3 দিন পরে গিয়ে মরুলাটা তৈরি হয়। এটা দেখতে কেমন, অনেকটা মালবেরির মতো এপিয়ারেন্স। আচ্ছা, আবার আমরা একটু ব্লাস্টোসিস্ট সম্পর্কে বলি। Morula enters the uterine cavity. Fluid begins to penetrate through the zona pellucida into the intracellular spaces of the inner cell mass. এটাকে আমরা বলছি ব্লাস্টোসিস। এই যে ইনার সেল মাস, এখানে হচ্ছে ফ্লুইড ঢুকবে। ফ্লুইডটা কোথেকে আসে, জোনা পেলুসিডাকে ভেদ করে ইন্ট্রাসেলুলার স্পেসে এই ফ্লুইডটা চলে আসে, তখন সেটাকে আমরা বলছি ব্লাস্টোসিস্ট। ইন্টারসেলুলার স্পেসেস বিকাম কনফ্লুয়েন্ট, তখন এই প্রত্যেকটা সেল একটার সাথে মার্জ হয়ে যায়, দ্যাট ইজ ইন্টারসেলুলার স্পেসটা কনফ্লুয়েন্ট হয়ে যায়, একটা সিঙ্গেল ক্যাভিটি, পরবর্তীতে একটা সিঙ্গেল ক্যাভিটি তৈরি হয়, যেটাকে আমরা বলি ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিল ফর্মস the fluid in the blastocele cavity separates blastomeres into two parts। এদিকে দেখো, এটা এই যে এখানে ব্লাস্টোসিলটা আমাদের এর দুই ভাগে ভাগ করে ফেলছে। এটা ইনার সেল মাস, ব্লাস্টোসিলটাকে এখানে ইনার সেল মাস, টু পার্টস। একটা হচ্ছে আউটার সেল মাস, যেটাকে আমরা ট্রপোপ্লাস্ট বলছি, এই যে বাইরের যেটা সিঙ্গেল, এটা আউটার সেল মাস, এটা হচ্ছে ট্রপোপ্লাস্ট। আর ইনার সেল মাস, এটাকে আমরা বলছি এমব্রায়োপ্লাস্ট। এমব্রায়োপ্লাস্ট থেকে এমব্রায়ো, আর ট্রপোপ্লাস্ট থেকে পরে আমরা দেখবো যে ওখান থেকে প্লাসেন্টা এবং অন্যান্য স্ট্রাকচার তৈরি হয় ট্রপোপ্লাস্ট থেকে। তাহলে ফ্রম এমব্রায়োপ্লাস্ট which gives rise to embryo, এমব্রায়োপ্লাস্ট থেকে এমব্রায়ো তৈরি হয়। At this time the embryo is a blastocyst। আচ্ছা, এটা কখন তৈরি হচ্ছে, 4.5 to 5 days, 4.5 থেকে 5 দিন পর ফার্টিলাইজেশনের 4.5 থেকে 5 দিন পরে ব্লাস্টোসিস্ট তৈরি হচ্ছে।
কোথায় তৈরি হয়? ইন দ্য ইউটেরাইন ক্যাভিটি। নিউট্রিশন কোথা থেকে পায়? এটা ফ্রম দ্য ইউটেরাইন গ্ল্যান্ডুলার সিক্রেশন এন্ড সারাউন্ডিং ব্লাড ভেসেলস। আর এনভেলপ বাই জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা তখনও থাকে। জাস্ট বিফোর ইমপ্লান্টেশন জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার। যখনই ব্লাস্টোসিস ইমপ্লান্টেশনে যাবে তার আগে আগে এটা মানে জোনা পেলুসিডাটা ডিসঅ্যাপিয়ার করে। অ্যাবাউট 6 days after fertilization blastocyst gets implanted. এখানে আমরা দেখছি এই যে এটা হচ্ছে ইনার সেল মাস অফ দ্য ব্লাস্টোসিস যেটা এমব্রায়োব্লাস্ট তৈরি করে, আউটার সেল মাস অফ দ্য ব্লাস্টোসিস বা ট্রোপোব্লাস্ট, আর এটা হচ্ছে ব্লাস্টোসিল, ব্লাস্টোসিস্ট ক্যাভিটি বা ব্লাস্টোসিল। কিন্তু জোনা পেলুসিডা তখনও থাকে। আচ্ছা, ইমপ্লান্টেশনটা কখন হয়? ইমপ্লান্টেশন মানে হচ্ছে এমবেডিং। এমবেডিং মানে হচ্ছে লেগে থাকা, লেগে যাওয়া। এমবেডিং অফ ব্লাস্টোসিস্ট ইন দ্য এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইউটেরাসের লাইনিংটাকে, ইউটেরাসের ভিতরে যে ওয়ালটাকে সেটাকে আমরা বলছি বা ওটাকে বলছি এন্ডোমেট্রিয়াম। একদম ইনারমোস্ট লেয়ার অফ দ্য ইউটেরাস সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তাহলে এমবেডিং অফ ব্লাস্টোসিস ইন দ্য এন্ডোমেট্রিয়াম along the anterior and posterior wall of the body of the uterus near the fundus between the openings of the glands. এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে ভিতরের অংশটা, যেখানে এই যে গ্ল্যান্ডস এর মাঝখানে যখন ব্লাস্টোসিসটা এমবেড হয়ে যায়, আটকে যায় along the anterior and posterior wall of the body of the uterus, along the anterior and posterior wall, তখন সেটাকে আমরা বলছি ইমপ্লান্টেশন। এটা কখন হচ্ছে? এট দ্য এন্ড অফ ফার্স্ট উইক। আর এটা কখন, কোন ফেজে হয়? যখন সিক্রেটরি ফেজ অফ দ্য ইউটেরাস, ইউটেরাসটা যখন সিক্রেটরি ফেজে থাকে তখন এই ইমপ্লান্টেশনটা হচ্ছে। এখানে আমরা আবার একটু দেখাচ্ছি যে ইমপ্লান্টেশনটা কিভাবে হচ্ছে। যে ট্রোপোপ্লাস্টিক সেলস ওভার এমব্রায়োনিক পোল সে বিগিনস টু পেনিট্রেট দ্য এপিথিয়াল সেলস অফ দ্য ইউটেরাইন মিউকোসা বা এন্ডোমেট্রিয়ামকে পেনিট্রেট করতে শুরু করে উইথ দ্য হেল্প অফ প্রোটিওলাইটিক এনজাইমস। Trophoblastic cells are embryonic pole of the blastocyst penetrating the uterine mucosa. এখানে এই যে এটা আউটার সেল মাস, এটা ইনার সেল মাস এমব্রায়োব্লাস্ট, এটা হচ্ছে ট্রোফোব্লাস্ট। এই যে ট্রোফোপ্লাস্টিক সেল গুলো এখানে এন্ডোমেট্রিয়ামকে পেনিট্রেট করে ইউটেরাইন ক্যাভিটিতে বা ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে এড হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশনটা কখন হয়? এট দ্য এন্ড অফ ফার্স্ট উইক। সাধারণত মানে ষষ্ঠ দিন বা 6th ডে থেকে এই ইমপ্লান্টেশনটা শুরু হয়। হ্যালো, তোমরা কিছু বলছো? আচ্ছা, তারপরে অ্যাটাচমেন্টটা কি হচ্ছে? বাই এল সিলেক্টিন অন ট্রোফোব্লাস্ট attached with uterine epithelium. This is called capture of the blastocyst by uterine epithelium from uterine cavity. Integrin এটা এক ধরনের প্রোটিন। এই যে L selecting, তারপরে integrin, এগুলো সব হচ্ছে প্রোটিন। Integrin on trophoblast for laminin promote attachment. Laminin ও এক ধরনের protein, or integrin for fibronectin stimulate migration. So implantation is the result of mutual trophoblastic and endometrial action. মানে হচ্ছে যে ট্রোফোব্লাস্ট এবং ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম দুইটারই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে ইমপ্লান্টেশনটা হচ্ছে। এবং এখানে কিছু প্রোটিন কাজ করে, এটা এল সিলেক্টিং, যেটা ট্রোফোব্লাস্টকে অ্যাটাচমেন্ট হতে সাহায্য করে। তারপর ওখান থেকে আবার ইউটেরাইন ক্যাভিটি, ইউটেরাইন এপিথেলিয়ামের সাথে এটা অ্যাটাচ হয়, এবং ওখান থেকে ইন্টিগ্রিন রিলিজ হয় ট্রোফোব্লাস্টকে, যেটা আবার ল্যামিনিন সিক্রেট হতে হেল্প করে, সেটাও অ্যাটাচমেন্টে হেল্প করে। এবং ইন্টিগ্রিন আবার ফাইব্রোনেক্টিন কে স্টিমুলেট করে, মানে যেন যে ট্রোফোব্লাস্টটা যেন ইউটেরাইন ক্যাভিটির দিকে মাইগ্রেট করে। এই টোটালটা মিলেই হচ্ছে ইমপ্লান্টেশন। আচ্ছা, ইউটেরাস এট দ্য টাইম অফ ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশনের সময় ইউটেরাসের অবস্থাটা আমরা একটু দেখি। সাধারণত আমরা আগেই দেখলাম যে সিক্রেটরি ফেজে, ইউটেরাস যখন সিক্রেটরি ফেজে থাকে তখনই ইমপ্লান্টেশনটা শুরু হয়, অ্যাপ্রক্সিমেটলি 2 to 3 days আফটার ওভুলেশন। ওভুলেশন হয়ে যাওয়ার 2 থেকে 3 দিন পরে। মানে কিসের প্রতি সে রেসপন্স করে এই ইমপ্লান্টেশনটা হয়? এটা হচ্ছে প্রোজেস্টোজেন বা প্রোজেস্টেরন বাই কর্পাস লুটিয়াম। ডিউরিং দিস ফেজ increase thickness of endometrium, uterine glands and arteries become coiled, tissue becomes succulent. As a result, 3 layers can be recognized in endometrium. একটা হচ্ছে superficial compact layer, intermediate spongy layer, আর একটা thin basal layer। আমরা এখানে দেখি এটা হচ্ছে thin, খুবই thin, যেটা basal layer। তারপর হচ্ছে এটা spongy layer,
ইন্টারমিডিয়েট লেয়ার হচ্ছে স্পঞ্জি লেয়ার, আর এটা হচ্ছে কম্প্যাক্ট লেয়ার। কম্প্যাক্ট লেয়ারটা হচ্ছে সুপারফিশিয়ালি থাকে, সুপারফিশিয়াল কম্প্যাক্ট লেয়ার, তারপরে হচ্ছে যে স্পঞ্জি লেয়ার, আর এটা হচ্ছে বেজাল লেয়ার। তাহলে এখানে প্রোজেস্ট্রোজেনের প্রভাবে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্ট্রোজেন বা প্রোজেস্টেরন রিলিজ হয়, এবং এই ফেজে কি হয়, এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা বৃদ্ধি পায়, থিকনেস বেড়ে যায়, ইউটেরাইন গ্ল্যান্ডস এন্ড আর্টারিজ বিকাম ফ্লুয়েন্ট। এই যে এগুলো ইউটেরাইন গ্ল্যান্ডস, ইউটেরাইন গ্ল্যান্ডস, আর এগুলো হচ্ছে ইউটেরাইন আর্টারিজ, এগুলো সব কয়েলিং হয়। কয়েলিং মানে যে পেঁচানো পেঁচানো আকার ধারণ করে, আর হচ্ছে টিস্যু বিকাম সাকুলেন্ট, টিস্যুগুলো সাকুলেন্ট হয়ে যায়, সাকুলেন্ট হয়ে যায়। আর এখানে তিনটা লেয়ার আমরা দেখলাম, একটা হচ্ছে সুপারফিশিয়াল কম্প্যাক্ট লেয়ার, ইন্টারমিডিয়েট স্পঞ্জি লেয়ার, আর এটা হচ্ছে থিন বেজাল লেয়ার। আলটিমেটলি বেজাল লেয়ারটা পারসিস্ট করে। তাহলে এই যে ইমপ্লান্টেশন অকার্স ইন দিস লেয়ার্স বিটুইন দ্য ওপেনিংস অফ দ্য গ্ল্যান্ডস, বিশেষ করে সুপারফিশিয়াল কম্প্যাক্ট লেয়ার এবং ইন্টারমিডিয়েট স্পঞ্জি লেয়ারের মাঝেই ইমপ্লান্টেশনটা হয়। এই গ্ল্যান্ডগুলার, এই যে গ্ল্যান্ড এর গ্ল্যান্ডের মাঝে ইমপ্লান্টেশনটা হয়। যেটা হচ্ছে কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি, যেখান থেকে প্রোজেস্টেরন বা প্রোজেস্ট্রোজেন রিলিজ হয়। আচ্ছা, যদি ফার্টিলাইজেশন না হয়, if fertilization does not occur, হিউম্যান ডেভেলপমেন্ট সেকেন্ড 74 ছিল স্যার, এখন আরো কিছু অ্যাড হয়েছে। এটা তো মাইক কতজন কানেক্টেড? হ্যাঁ, আপনার ক্লাস আপনার ক্লাস 11টা। জি জি আছে 11টা 30 30 সবাই কি লাইনে আছে? একটু কম দিলে বোঝা যাবে। জি স্যার। এটা হলো 29, এটার মনিটর হলো কে? হ্যাঁ, স্নেহাশ্রী। ওরা কি সব অফ আছে না? ঠিক আছে, স্নেহাশ্রী তুমি আছো নাকি? হ্যাঁ, মনিটর স্নেহাশ্রী রেসপন্স করো। নাই তো, কেমনে বোঝা যাবে ওদের লিস্টটা? আরেকটার নাম হলো ইতু না? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি স্নেহাশ্রী। ও আছো, ক্লাসে আছো? হ্যাঁ স্যার সময় আছি। থাকো তো নাকি? পুরা সময় থাকো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকজন কে তোমাদের মনিটর? স্যার ইতু। ইতু তো ছোট নাম, বললাম কি? ফারহান নাকি? আছে আরেফিন, ইতায়াত, ইতু। আরেফিন, হ্যাঁ আরেফিন আছো নাকি? জি স্যার। আরেফিন রেসপন্স করো। আছে আরেফিন? নাই তো, পরে একটু পরে আপনি আবার ট্রাই করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কি হবে? ফার্টিলাইজেশন হয়ে গেলে তো আমরা ওখানে দেখলাম যে এই ইমপ্লান্টেশনের সময় আমরা দেখলাম যে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে ইমপ্লান্টেশন হচ্ছে সুপারফিশিয়াল কম্প্যাক্ট লেয়ার আর ইন্টারমিডিয়েট স্পঞ্জি লেয়ারের মাঝখানে লেয়ারটা পারসিস্ট করে। কিন্তু যদি ইমপ্লান্টেশন না হয় তাহলে কি হবে? তাহলে যে কর্পাস লুটিয়ামটা ডিজেনারেট করে যাবে। এই যে ডিজেনারেশন অফ দ্য কর্পাস লুটিয়ামটা তখন থাকবে না, এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে।
এবং ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেল ফলস, দুইটা হরমোনের লেভেলই কমে যাবে, মেনস্ট্রুয়েশন শুরু হবে, তখন মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। আর ফলোইং 3 or 4 days কম্প্যাক্ট এন্ড স্পঞ্জি লেয়ার্স আর এক্সপেলড ফ্রম দ্য ইউটেরাস। 3 থেকে 4 দিন পরেই কম্প্যাক্ট এবং স্পঞ্জি লেয়ারটা এক্সপেলড আউট হয়ে যায় ইউটেরাস থেকে, বেজাল লেয়ারটা থেকে যাবে, দ্যাট ফাংশনস অ্যাজ রিজেনারেটিভ লেয়ার। বেজাল লেয়ারটা তখন রিজেনারেটিভ লেয়ার হিসেবে ফাংশন করবে। আর uterine lining epithelium reappears from glandular lining epithelium, মানে simple columnar হিসেবে uterine লাইনিংটা চলে আসবে যদি ফার্টিলাইজেশন না হয়। আচ্ছা, ইউটেরাস আফটার ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পরে আমরা ইউটেরাসকে কি বলি ডেসিডুয়া। যদি তোমাদেরকে প্রশ্ন করে যে হোয়াট ইজ ডেসিডুয়া, তাহলে তোমরা বলবে যে আফটার ইমপ্লান্টেশন occurs then uterus is called decidua। এটাকে আমরা বলি ডেসিডুয়া। ইমপ্লান্টেশন হওয়ার পরপরই আমরা ইউটেরাসকে বলি ডেসিডুয়া। তাহলে আফটার ইমপ্লান্টেশন দ্য এন্ডোমেট্রিয়াম ইজ নোন অ্যাজ ডেসিডুয়া। এখানে ডেসিডুয়া রিঅ্যাকশন একটা ব্যাপার আছে। ডেসিডুয়া রিঅ্যাকশনে কি হয়, সেলস অফ এন্ডোমেট্রিয়াম বিকামস পলিহেড্রাল, লোডেড উইথ গ্লাইকোজেন এন্ড লিপিডস, অর্থাৎ গ্লাইকোপ্রোটিন দিয়ে লোডেড হয়ে যায়। ইন্ট্রাসেলুলার স্পেসেস আর ফিল্ড উইথ এক্সট্রাভাসেট এন্ড টিস্যু ইজ ইডিমাটাস। তাহলে এগুলা সবগুলো মিলেই হচ্ছে ডেসিডুয়া রিঅ্যাকশন। ডেসিডুয়া রিঅ্যাকশনে সেলস অফ এন্ডোমেট্রিয়াম বিকামস পলিহেড্রাল, লোডেড উইথ গ্লাইকোজেন এন্ড লিপিডস, intracellular spaces are filled with extravasate and tissue is edematous. These changes are known as decidual reaction. The decidual 3 ধরনের decidual তৈরি হয় তখন, একটা decidual basalis, decidual capsularis, decidual parietalis। আমরা এখানে দেখি এই যে decidual, এটা হচ্ছে decidual parietalis, তারপর হচ্ছে এই decidual capsularis, যেটা embryonic পোলে থাকবে decidual capsularis, আর এটা হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস। এখানে আমরা দেখি এই যে ডেসিডুয়া ক্যাপসুলারিস, ডেসিডুয়া এটা প্যারাইটালিস, ডেসিডুয়া প্যারাইটালিস, আর এই যে ডেসিডুয়া বেসালিস, এটা হচ্ছে ডেসিডুয়া বেসালিস, ডেসিডুয়া প্যারাইটালিস, আর যেটা এমব্রায়োনিক পোলে থাকবে সেটাকে আমরা বলি ডেসিডুয়া ক্যাপসুলারিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস। তাহলে ডেসিডুয়ার 3টা পার্ট, ডেসিডুয়া বেসালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস, ডেসিডুয়া প্যারাইটালিস। আচ্ছা, এখানে কিছু অ্যাবনরমালিটি হতে পারে ইমপ্লান্টেশনের সময়, যেখানে হচ্ছে যে সাধারণত ইউটেরাসে যদি ইমপ্লান্টেশনটা না হয়, ইউটেরাসে ইমপ্লান্টেশন না হয়ে অন্য কোথাও ইমপ্লান্টেশন হতে পারে, তখন সেটাকে আমরা বলি একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি। সাধারণত দেখা যায় যে প্রতি 300 প্রেগন্যান্সিতে একটা প্রেগন্যান্সি বা ইমপ্লান্টেশন ইউটেরাসে না হয়ে অন্য কোথাও হতে পারে, বডির অন্য কোথাও হতে পারে, তো একটোপিক প্রেগন্যান্সি। প্রতি 300 প্রেগন্যান্সির মধ্যে একটা প্রেগন্যান্সি একটোপিক প্রেগন্যান্সিতে পরিণত হতে পারে। মোস্ট কেসেস আর টিউবাল প্রেগন্যান্সি, বেশিরভাগ ক্ষেত্রে ইউটেরাইন টিউবে, যে এটা ইউটেরাইন টিউব, বেশিরভাগ ক্ষেত্রে ইউটেরাইন টিউবে প্রেগন্যান্সি হতে পারে। এখানে এমপুলাতে হতে পারে, এই জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এইগুলাতে হচ্ছে টিউবাল প্রেগন্যান্সি। তারপর হচ্ছে এটা যদি আমরা আর্লি ডিটেক্ট করতে না পারি, তাহলে এই একটোপিক প্রেগন্যান্সিটা রাপচার হয়ে যায়, রাপচার হয়ে প্রফিউজ ব্লিডিং হতে পারে, প্রফিউজ হেমোরেজ হতে পারে, হয়ে মারাও যেতে পারে। আর মোস্ট কেসেস, তাহলে বললাম মোস্ট কেসেস আর টিউবাল প্রেগন্যান্সি। আর কনসেপ্টার্স ক্যান অলসো ইমপ্ল্যান্ট সামহায়ার ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, অর্থাৎ অ্যাবডোমেনের ভিতরে অন্য কোথাও এই প্রেগন্যান্সিটা হতে পারে, অ্যাবডোমেনের ভিতরে। anywhere there is an adequate blood supply, যেখানে সে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই বা ব্লাড সার্কুলেশন পাবে সেখানেই হতে পারে। যেমন এখানে ইন্টেস্টিনাল লুপে হতে পারে, মেসেন্টারিতে হতে পারে, সেটাই আমরা বলি তখন অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি। কোলনেও হতে পারে বা ইউরিনারি ব্লাডারেও হতে পারে, কোলন এবং ইউরিনারি ব্লাডার এই দুই জায়গাতেও হতে পারে। ইউজুয়ালি আর লাইফ থ্রেটেনিং এন্ড রিকোয়ার অ্যাবর্শনস টু সেভ মাদার, এগুলো খুবই লাইফ থ্রেটেনিং হয় এবং এইসব ক্ষেত্রে আর্লি অ্যাবর্শন করে বলতে হবে, আর্লি ডিটেকশন করে আর্লি অ্যাবর্শন করতে হবে। বাট 9%, নিয়ার অ্যাবাউট 9% অফ অ্যাবডোমিনাল প্রেগন্যান্সিজ রিজাল্ট ইন লাইফ বার্থস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রায় 9% কেসে অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি একদম ম্যাচুরেশন হতে পারে, ম্যাচুরেশন হয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, সিজারিয়ান সেকশনের মাধ্যমে ওটা জন্ম দিতে হয়। তাহলে এই হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। সাধারণত সাইটগুলো আমরা আবার একটু বলি, এম্পুলারি রিজিয়ন অফ দ্য
ইউটেরাইন টিউব, এম্বুলার রিজিয়ন, এটাকে আমরা টিউবাল ইমপ্লান্টেশন, ইউটেরাইন টিউবের আরো বিভিন্ন জায়গায় হতে পারে। তারপরে ইন্টারস্টিশিয়াল ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশন ইন দ্য রিজিয়ন অফ দ্য ইন্টারনাল লস, ইন্টারনাল লস এর এখানেও হতে পারে, আর ওভারিতে হতে পারে, ওভারিয়ান ইমপ্লান্টেশন আর অ্যাবডোমিনাল ক্যাভিটি, মেসেঞ্জারি ইউটেরাইন লুপ অথবা কোলন, এমনকি ইউরিনারি ব্লাডারেও এই প্রেগনেন্সি হতে পারে। এগুলোকে আমরা বলি তখন একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি মানে হচ্ছে যে অন্য কোথাও, নির্দিষ্ট জায়গা বাদ দিয়ে অন্য কোথাও যদি কিছু হয় সেটাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি। আচ্ছা, আমরা একটু কয়েকটা ইভেন্টস একটু দেখে নিই। তাহলে মরুলা ফর্মেশন হয়ে গেল থার্ড ডে, জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার ফিফথ ডে, ইমপ্লান্টেশন বিগিনস দ্য সিক্সথ ডে, ইমপ্লান্টেশন এন্ডস 13th ডে। ষষ্ঠ দিনে ইমপ্লান্টেশন শুরু হয় আর 13th ডেতে ইমপ্লান্টেশন শেষ হয়। আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সির ফেজ কি? ইমপ্লান্টেশন ইন দ্য রিজিয়ন অফ দ্য ইন্টারনাল লস, আগে ছবিতে আমরা দেখেছি, রেজাল্টিং প্লাসেন্টা প্রিভিয়া, ইন্টারনাল লসের ওখানে যদি প্রেগন্যান্সি হয়, একটোপিক প্রেগন্যান্সি, এখানে প্লাসেন্টা প্রিভিয়া তৈরি হয় এবং প্লাসেন্টা প্রিভিয়াতে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, সিভিয়ার ব্লিডিং ইন সেকেন্ড পার্ট অফ দ্য প্রেগন্যান্সি এন্ড ডিউরিং ডেলিভারি। In ectopic pregnancy, embryo dies about the second month of gestation, cause severe hemorrhage and abdominal pain in the mother. এটা তখন একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। মানে ectopic pregnancy-তে যদি এরকম সিভিয়ার পেইন হয় এবং প্রফিউজ ব্লিডিং হয়, সেক্ষেত্রে ওটাকে টার্মিনেশন করতে হবে, নাহলে মাকে বাঁচানো নাও যেতে পারে। সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে কি হয়? ডে 8 এ ব্লাস্টোসিস পার্শিয়ালি এমবেডেড in the endometrial stroma, এই যে ব্লাস্টোসিস, এটা এন্ডোমেট্রিয়াল স্ট্রোমাতে পার্শিয়ালি এমবেড করে যাচ্ছে, পার্শিয়ালি ঢুকে যাচ্ছে বা ইনভ্যাজাইনেট হচ্ছে এন্ডোমেট্রিয়াল স্ট্রোমাতে। এই যে এখানে আমরা ব্লাস্টোসিস ক্যাভিটি, এটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, এটা এপিব্লাস্ট, এটা অ্যামনিওব্লাস্ট। আমরা পরের ছবিতে আবার যাই। আউটার সেল মাস or trophoblast differentiate into two layers, এটা হলো সাইটোট্রপোপ্লাস্ট আর এটা হচ্ছে সিনসাইশিও ট্রপোপ্লাস্ট। এই ট্রপোপ্লাস্টের এই সেলগুলোকে আমরা বলছি সাইটোট্রপোপ্লাস্ট এবং এটাকে যেটা সারাউন্ড করে রাখে সেটাকে আমরা বলি সিনসাইশিও ট্রপোপ্লাস্ট। তাহলে আউটার সেল মাস অফ ট্রপোপ্লাস্ট ডিফারেন্সিয়েট ইনটু টু লেয়ার্স। ট্রপোপ্লাস্টের আউটার সেল মাসটা দুইটা লেয়ারে ভাগ হয়, একটা হচ্ছে সাইটোট্রপোপ্লাস্ট আর একটা হচ্ছে সিনসাইশিও ট্রপোপ্লাস্ট। সাইটোট্রপোপ্লাস্ট হচ্ছে ইনার লেয়ার মনোনিউক্লিয়েটেড। এই যে এখানে একটা মাত্র নিউক্লিয়াস, এটা ইনার লেয়ার মনোনিউক্লিয়েটেড, and mitotic figure present actively proliferating layer, অর্থাৎ এটা আরো ভাগ ডিভিশন হতে থাকে, প্রলিফারেট হতে থাকে। আর সিনসাইশিও ট্রপোপ্লাস্ট হচ্ছে আউটার লেয়ার, এটা হচ্ছে আউটার লেয়ার সিনসাইশিও ট্রপোপ্লাস্ট। এখানে অনেকগুলো নিউক্লিয়াস, মাল্টিনিউক্লিয়েটেড, মাইটোটিক ফিগার থাকে না এবং এখানে এন্ডোমেট্রিয়াল টিস্যুকে সে ইরোড ম্যাটারনাল টিস্যু বা এন্ডোমেট্রিয়াল টিস্যুকে সে ইরোড করে হচ্ছে সিনসাইশিও ট্রপোপ্লাস্ট। আর এমব্রায়োব্লাস্ট, যেটা ইনার সেল মাস অর এমব্রায়োব্লাস্ট অলসো ফর্মস টু লেয়ার্স। এখানে এটাকে আমরা বলছি এমব্রায়োব্লাস্ট। এখানেও দুইটা সেল লেয়ার তৈরি হয়, একটা হচ্ছে এপিব্লাস্ট আর একটা হচ্ছে হাইপোব্লাস্ট। এটা হচ্ছে এপিব্লাস্ট, এটা হচ্ছে হাইপোব্লাস্ট। তাহলে হাইপোব্লাস্টের কাজ কি? এ লেয়ার অফ স্মল কিউবয়েডাল সেলস অ্যাডজাসেন্ট টু দ্য ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। ব্লাস্টোসিস্ট ক্যাভিটির কাছাকাছি একটা স্মল লেয়ার অফ কিউবয়েডাল সেলস অ্যাডজাসেন্ট টু দ্য ব্লাস্টোসিস্ট ক্যাভিটি, এটা হচ্ছে হাইপোব্লাস্ট। আমরা এখানে দেখাচ্ছি এটা হাইপোব্লাস্ট। আর এর উপরে যেটা থাকছে সেটা হচ্ছে এপিব্লাস্ট। এপিব্লাস্ট হচ্ছে হাই কলামনার সেলস, খুব বড় বড় কলামনার সেলস অ্যাডজাসেন্ট টু অ্যামনিওটিক ক্যাভিটি। এটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি। অ্যামনিওটিক ক্যাভিটির কাছাকাছি এটা হচ্ছে এপিব্লাস্ট, এটা হচ্ছে হাইপোব্লাস্ট। আর এখানে স্মল ক্যাভিটি appears within the epiblast. এপিব্লাস্টের ভিতরে এই যে একটা স্মল ক্যাভিটি এপিয়ার করছে। দ্য ক্যাভিটি এনলার্জেস টু বিকামস, এটাই পরবর্তীতে বড় হয়ে অ্যামনিওটিক ক্যাভিটি তৈরি করে। এপিব্লাস্ট সেল অ্যাডজাসেন্ট টু দ্য সাইটোট্রপোপ্লাস্ট ইজ কল্ড এমনিওব্লাস্ট। এটাকে তখন আমরা বলি এমনিওব্লাস্ট। অর্থাৎ এই অ্যামনিওটিক ক্যাভিটির কাছাকাছি যে প্লাস্টিক সেলগুলো থাকে সেটাকে আমরা বলি এমনিওব্লাস্ট। আর টুগেদার উইথ দ্য রেস্ট অফ দ্য এপিব্লাস্ট দে লাইন দ্য অ্যামনিওটিক ক্যাভিটি। এটা অ্যামনিওটিক ক্যাভিটিকে লাইন করে থাকে। আমরা পরবর্তীতে দেখবো যে এই এপিব্লাস্টিক সেলগুলো থেকেই কিন্তু একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম এবং আমাদের শরীরের বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় হচ্ছে এই এপিব্লাস্টিক সেলগুলো থেকে। তাহলে এপিব্লাস্ট সেল খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, ডে 9, নবম দিনে কি হচ্ছে? ব্লাস্টোসিস মোর ডিপলি এমবেডেড
in the endometrium. The blastocyst আরো বেশি করে endometrium ক্যাভিটিতে ঢুকে যাচ্ছে and the embryonic pole vacuoles appear in syncytium. যেগুলো ছোট ছোট ভ্যাকিউলস তৈরি হচ্ছে সিনসাইটিয়ামে, এটা তো সিনসাইটিও ট্রফোব্লাস্ট বা সিনসাইটিয়াম, এখানে ছোট ছোট ভ্যাকিউলস, যে ভ্যাকিউলস মানে শূন্যস্থান বা গহ্বর তৈরি হচ্ছে, যেগুলো একসাথে ফিউজ হয়ে ল্যাকিউনি বা ট্রফোব্লাস্টিক ল্যাকিউনি বলি, যে ট্রফোব্লাস্টিক ল্যাকিউনি তৈরি করে, এটাকে তখন আমরা ল্যাকুনার স্টেজ বলে থাকি। এটা হচ্ছে নবম দিনে তাহলে ট্রফোব্লাস্টিক সেলগুলো আরো বেশি করে ইনভেজাইনেট করছে এন্ডোমেট্রিয়ামে, এবং সেখানে ছোট ছোট ভ্যাকিউলস এপিয়ার করে, ভ্যাকিউল গুলো পরবর্তীতে একসাথে হয়ে ট্রফোব্লাস্টিক ল্যাকিউনি তৈরি করে, এটা ল্যাকুনার স্টেজ। At the end embryonic pole, flattened cells originating from the hypoblast form a thin exocelomic membrane that lines inner surface of the cytoplasm. যে এমব্রায়োনিক পোল মানে এমব্রায়োনিক পোলের বিপরীত দিকে এই যে এটা এক্সোসেলোমিক ক্যাভিটি বা এক্সোসেলোমিক মেমব্রেন থাকে, এটা এক্সোসেলোমিক ক্যাভিটি, এটা এক্সোসেলোমিক মেমব্রেন। এক্সোসেলোমিক ক্যাভিটি থেকে পরবর্তীতে প্রিমিটিভ ইয়ক স্যাক তৈরি হয়, এটা এক্সোসেলোমিক মেমব্রেন দ্যাট লাইনস দ্য ইনার সারফেস অফ দ্য সাইটোট্রফোপ্লাস্ট, কিন্তু সাইটোট্রফোপ্লাস্ট দিয়ে ইনার সেলকে লাইন করে, এটা হচ্ছে এক্সোসেলোমিক ক্যাভিটি বা প্রিমিটিভ ইয়ক স্যাক। দিস মেমব্রেন মানে এই মেমব্রেন এক্সোসেলোমিক মেমব্রেন, এটা হচ্ছে এক্সোসেলোমিক মেমব্রেন, এক্সোসেলোমিক ক্যাভিটি, এটা এক্সোসেলোমিক মেমব্রেন। এই এক্সোসেলোমিক মেমব্রেন টুগেদার উইথ হাইপোব্লাস্ট, এই হাইপোব্লাস্টের সাথে মিলে ফর্মস দ্য লাইনিং অফ দ্য এক্সোসেলোমিক ক্যাভিটি অর প্রিমিটিভ ইয়ক স্যাক, এটাকে আমরা তখন বলি প্রিমিটিভ ইয়ক স্যাক। আচ্ছা, ডে 11 এন্ড ডে 12 এ কি হয়? ব্লাস্টোসিস কমপ্লিটলি এমবেডেড, ব্লাস্টোসিসটা এখন পুরোপুরি ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে প্রবেশ করে গেছে, আর কোনো অংশ এটা বাইরে নাই, পুরোপুরি ভিতরে হয়ে গেছে। ইনার কমিউনিকেটিং নেটওয়ার্ক ইন সিনসাইটিওট্রফোব্লাস্ট স্পেশালি ইন এমব্রায়োনিক পোল, এখানে দেখো ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামের সাথে যেগুলো আগে ভ্যাকিউলস বা ল্যাকিউনি ছিল, সেগুলো একটা কমিউনিকেটিং নেটওয়ার্ক তৈরি করেছে, এটা কমিউনিকেটিং নেটওয়ার্ক, যেখানে রক্ত দ্বারা ভরে যায় এটা। The syncytiotrophoblast penetrate deeper into the stroma and erode the endothelial lining of maternal capillaries. এগুলো তখন ম্যাটার্নাল ক্যাপিলারিকে ইরোড করে যায়, এবং congested and dilated capillaries are known as sinusoids. কনজেস্টেড এবং ডাইলেটেড এগুলাকে আমরা বলি তখন সাইনোসয়েডস, ম্যাটার্নাল সাইনোসয়েড। ট্রফোব্লাস্টিক ল্যাকুনি গুলোতেই ব্লাড ফিল হয়ে যাচ্ছে, এগুলো যখন ম্যাটার্নাল ক্যাপিলারিজে এন্ডোমেট্রিয়াল ক্যাপিলারিজে ইরোড করে, তখন সেগুলোকে আমরা বলি ম্যাটার্নাল সাইনোসয়েডস। এটা হচ্ছে 11 এবং 12তম। সিনসাইটিয়াল ল্যাকুনি বিকাম কন্টিনিউয়াস উইথ দ্য সাইনোসয়েডস, এই যে সিনসাইটিয়াল ল্যাকুনি গুলো সাইনোসয়েডের সাথে কন্টিনিউ করে যাচ্ছে, ওদের সাথে এক হয়ে যাচ্ছে। ম্যাটার্নাল ব্লাড এন্টার্স ইনটু দ্য ল্যাকুনার সিস্টেম, ম্যাটার্নাল ব্লাড যখন ল্যাকুনার সিস্টেমে ঢুকে যায়, তখন থেকে ইন্টেরোপ্লাসেন্টাল সার্কুলেশন তৈরি হয়। ইন্টেরোপ্লাসেন্টাল সার্কুলেশনটা তাহলে 11 এবং 12তম দিনে তৈরি হয়ে যায়। A new population of the cells appear between the cytotrophoblast and the exocelomic cavity. এখানে নিউ পপুলেশন অফ দ্য সেলস তৈরি হচ্ছে সাইটোট্রফোব্লাস্ট এবং অ্যামনিওটিক ক্যাভিটির মাঝে, নিউ পপুলেশন অফ সেল তৈরি হচ্ছে। দিস সেলস ডিরাইভ ফ্রম ইয়ক স্যাক সেলস, এই সেলগুলা ইয়ক স্যাক বা এর প্রিমিটিভ ইয়ক স্যাক থেকে এই সেলগুলা তৈরি হচ্ছে। আচ্ছা, দে ফর্ম এ ফাইন লুজ কানেক্টিভ টিস্যু, দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এই সেলগুলো থেকে তখন এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম তৈরি হয়, এবং এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম, ভিতরের অংশটাকে আমরা বলি এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনিক, এখান থেকে বিভিন্ন ভিসেরা তৈরি হয়। আর এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম, এটা হচ্ছে আমাদের বডি অংশ তৈরি করে, এটা হচ্ছে সোমাটিক, এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম, আর হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক সোমাটোপ্লোরিক বা সোমাটিক মেসোডার্ম লাইনিং দ্য সাইটোট্রফোব্লাস্ট এন্ড অ্যামনিয়ন, এটা হচ্ছে সোমাটিক, যেটা লাইনিং করে হচ্ছে সাইটোট্রফোব্লাস্ট এবং অ্যামনিয়নকে লাইন করে রাখে, এটা হচ্ছে সাইটোট্রফোব্লাস্ট, এটা হচ্ছে অ্যামনিয়ন, এটাকে লাইন করে রাখে। আর হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনোপ্লোরিক মেসোডার্ম লাইনিং দ্য কাভারিং অফ দ্য ইয়ক স্যাক, ইয়ক স্যাকের কাভারিং, এটা হচ্ছে আমরা বলি এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম, তাহলে এটা হলো স্প্ল্যাঙ্কনিক আর এটা হচ্ছে সোমাটিক মেসোডার্ম। The large cavities appear in the extraembryonic mesoderm. These cavities become confluent. Extraembryonic coelom or chorionic cavity is formed. এটা হচ্ছে amniotic cavity, আর
এটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি বা কোরিওনিক ক্যাভিটি। এই পুরোটা তখন কোরিওনিক ক্যাভিটি হয়ে যায়, আর এটা এক্সোসিলোমিক সিস্ট হিসেবে এটা পরে ডিসঅ্যাপিয়ার করে যাবে। তাহলে এটা এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি বা কোরিওনিক ক্যাভিটি, আর এটা সেকেন্ডারি ইয়কসেক, এটা হচ্ছে এমনিওটিক ক্যাভিটি, যেটা এপিপ্লাস্টিক লাইনিং এর যে ক্যাভিটিটা তৈরি হচ্ছিল সেটা পরবর্তীতে এমনিওটিক ক্যাভিটি হয়ে যায়। আর এক্সট্রা এমব্রায়োনিক সিলোম যেটা, সেটা হচ্ছে যে কোরিওনিক ক্যাভিটি হয়ে যায়, আবার এক্সোসিলোমিক সিস্ট হিসেবে কিছু অংশ পরবর্তীতে এটা রুডিমেন্টারি হয়ে যায়। তাহলে সারফেস ডিফেক্ট ইন দ্য এন্ডোমেট্রিয়াম ইজ ইউজুয়ালি হিলড। এন্ডোমেট্রিয়ামে যে সারফেস ডিফেক্ট থাকে সেগুলা হিল হয়ে যায়। ফরমেশন অফ দ্য প্রাইমারি ভিলাই, এখানে যে যখনই এই সেলগুলো মানে ইনার যে সেলগুলো ট্রপোপ্লাস্টের ইনার সেল সাইটোট্রপোপ্লাস্ট যখন এরকম ভাঁজ হয়ে গ্ল্যান্ডের মতো হয়ে যায় তখন এগুলোকে বলি আমরা প্রাইমারি ভিলাই। A formation of primary villi. The trophoblast is characterized by villar structure. Cells of cytotrophoblast proliferate. Cells of cytotrophoblast proliferate locally and penetrate into the syncytiotrophoblast. The cytotropoblastic সেলগুলো penetrate করে syncytiotrophoblast এর ভিতরে চলে যাচ্ছে, forming cellular columns. এগুলো কলামের মতো ধারণ করছে, surrounded by syncytium. These are known as primary villi. এগুলোকে বলা হচ্ছে প্রাইমারি ভিলাই। এগুলো হচ্ছে প্রাইমারি ভিলাই, এগুলো প্রাইমারি ভিলাই। তাহলে প্রাইমারি ভিলাই গুলো কোথেকে আসে? সাইটোট্রপোপ্লাস্টিক সেলস গুলো যখন ভাঁজ হয়ে সিনসাইটিওট্রপোপ্লাস্টের ভিতরে ঢুকে যায় এবং কলামের মতো তৈরি করে, তখন সেগুলোকে আমরা বলি প্রাইমারি ভিলাই। এগুলো হচ্ছে সব প্রাইমারি ভিলাই। তারপর হচ্ছে ফরমেশন অফ ডেফিনিটিভ অর সেকেন্ডারি ইয়ক স্যাক। এটা হচ্ছে সেকেন্ডারি ইয়ক স্যাক বা ডেফিনিটিভ ইয়ক স্যাক। এটা কিভাবে হচ্ছে? হাইপোপ্লাস্টিক সেলস প্রলিফারেট। এই যে এখানে যে হাইপোপ্লাস্টিক সেলস আছে, হাইপোপ্লাস্টিক সেলস গুলো প্রলিফারেট করে এবং গ্র্যাজুয়ালি ফর্ম এ নিউ ক্যাভিটি within the exosomic cavity known as secondary yolk sac. এক্সোসিলোমিক ক্যাভিটি, এটা এক্সোসিলোমিক ক্যাভিটি। এক্সোসিলোমিক ক্যাভিটিতে এই যে হাইপোপ্লাস্টিক সেলগুলো প্রলিফারেট করে একটা নতুন ক্যাভিটি তৈরি করে, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ইয়ক স্যাক বা ডেফিনিটিভ ইয়ক স্যাক। আর হচ্ছে এক্সোসিলোমিক সিস্ট, এটা এক্সোসিলোমিক সিস্ট। এক্সোসিলোমিক সিস্ট কিভাবে হচ্ছে? যে লার্জ পোর্শন অফ দ্য এক্সোসিলোমিক ক্যাভিটি, এর আগে আমরা যেখানে দেখেছি এক্সোসিলোমিক ক্যাভিটিটা পিনস্টপ অর্থাৎ ছোট হয়ে যায়, মানে ছুটে যায় এখান থেকে, ফাউন্ড ইন দ্য এক্সট্রা এমব্রায়োনিক সিলোম অর কোরিওনিক ক্যাভিটি, তখন এটা হয়ে যায় এক্সোসিলোমিক সিস্ট। আর কোরিওনিক ক্যাভিটি, কোরিওনিক ক্যাভিটি, the extraembryonic coelom expands to form extraembryonic coelom, যেটা extraembryonic coelom, the extraembryonic coelom expands to form a larger cavity, এটাকে তখন আমরা বলি কোরিওনিক ক্যাভিটি। আর কোরিওনিক প্লেট হচ্ছে এটা হচ্ছে কোরিওনিক প্লেট, এটা কোরিওনিক প্লেট। তাহলে এটা কোরিওনিক ক্যাভিটি, এটা সেকেন্ডারি ইয়ক স্যাক, এটা অ্যামনিওটিক ক্যাভিটি, আর এটা এক্সোসিলোমিক সিস্ট। কোরিওনিক প্লেট হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম লাইনিং দ্য ইনসাইড অফ দ্য সাইটোট্রোপ্লাস্ট ইজ নোন অ্যাজ কোরিওনিক প্লেট। এটা কোরিওনিক প্লেট। তো এখন কি সার্জারি ক্লাস আছে না? তাহলে আমি শেষ করে দিচ্ছি। The formation of connecting stalk, the only place where extraembryonic mesoderm traverses the chorionic cavity is in the connecting stalk, the future umbilical cord. এটা হচ্ছে কানেক্টিং স্টক, যেটা হচ্ছে extraembryonic mesoderm, এটা পেনিট্রেট করে যাচ্ছে এবং কোরিওনিক ক্যাভিটির সাথে এটা একটা কানেকশন তৈরি করছে, এটাকে আমরা বলি কানেক্টিং স্টক। এই কানেক্টিং স্টকটা পরবর্তীতে আম্বিলিকাল কর্ড তৈরি করবে। আম্বিলিকাল কর্ড হচ্ছে মায়ের সাথে বাচ্চার যে একটা কানেকশন, যেটার মাধ্যমে ব্লাড ভেসেলস থাকে এবং যেখান থেকে ব্লাডের সার্কুলেশন হবে, নিউট্রিশন আদান প্রদান হবে, গ্যাস এবং অক্সিজেন গ্যাসের আদান প্রদান হবে এই কানেক্টিং স্টকের মাধ্যমে, যেটা পরবর্তীতে আম্বিলিকাল কর্ডে পরিণত হবে। সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টকে তাহলে আমরা উইক অফ টুজ বলতে পারি। উইক অফ টুজ কেন বলি? কারণ হচ্ছে যে এখানে আমরা দেখলাম যে ট্রপোপ্লাস্ট ডিফারেন্সিয়েট হয়ে দুইটা লেয়ার তৈরি করে, একটা হচ্ছে সাইটোট্রপোপ্লাস্ট, সিনসাইটিওট্রপোপ্লাস্ট। আবার এমব্রায়োপ্লাস্ট যেটা থেকে এমব্রায়ো তৈরি হচ্ছে, এমব্রায়োপ্লাস্টও দুইটা লেয়ার তৈরি করে, একটা হচ্ছে এই এপিপ্লাস্ট আর একটা হচ্ছে হাইপোপ্লাস্ট। এটা হচ্ছে সাইটোট্রপোপ্লাস্ট, এটা সিনসাইটিওট্রপোপ্লাস্ট। আবার এটা এপিপ্লাস্ট, এটা হচ্ছে হাইপোপ্লাস্ট।
আর দুটো ক্যাভিটি থাকে, কোরিওনিক ক্যাভিটি আর এখানে হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি। এই সবগুলো মিলেই এটাকে আমরা বলি উইক অফ টুথস। The extraembryonic mesoderm splits into two layers, somatic layer, splanchnic layer, এটা আমরা আগেই বলেছি। এটা হচ্ছে somatic layer আর এটা হচ্ছে somatic আর এটা splanchnic layers। ভিতরে এটা extraembryonic somatic mesoderm আর বাইরেটাকে আমরা বলি হচ্ছে যে splanchnic mesoderm। আর থ্রি ক্যাভিটিস, amniotic cavity, yolk sac cavity, এটা yolk sac cavity আর এটা হচ্ছে কোরিওনিক ক্যাভিটি, পুরোটা হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। আর এখানে একটা অ্যাবনর্মালিটি তৈরি হয়, সেটাকে আমরা বলি হাইড্রোটিডিফর্ম মোল। হাইড্রোটিডিফর্ম কিভাবে তৈরি হয়? যে ট্রোপোপ্লাস্টিক টিস্যু ইজ দ্য অনলি টিস্যু প্রেজেন্ট ইন দ্য ইউটেরাস and embryo derived cells are either absent or present in small numbers. আমরা যেটা আগে দেখেছি যে এখানে ট্রোপোপ্লাস্টিক টিস্যু যখন ডিফারেন্সিয়েট হয়, এটা হচ্ছে ট্রোপোপ্লাস্টিক টিস্যু আর এটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট বা এমব্রায়োনিক টিস্যু। এখন যদি কোনো কারণে এমব্রায়োব্লাস্ট বা এমব্রায়োনিক সেলগুলো যদি না থাকে, শুধু ট্রোপোপ্লাস্টিক টিস্যু থাকে বা এমব্রায়োব্লাস্ট যদি খুব সামান্য পরিমাণে থাকে, তাহলে সেটাকে তখন আমরা হাইড্রোটিডিফর্ম মোল বলি। হাইড্রোটিডিফর্ম মোল হচ্ছে যে গ্রেপস লাইক স্ট্রাকচার, অনেকগুলা মোল থাকে, এটাকে এক একটাতে গ্রেপস এর মতো দেখতে দেখা যায়। Hydatidiform mode. It secretes human chorionic gonadotropin hormone বা HCG and mimics the initial stage of pregnancy. Basically এখানে কোনো বাচ্চা থাকে না, ফিটাস থাকে না, এমব্রায়ো থাকে না, শুধুমাত্র ওই যে মোলার যে সাবস্টেন্স গুলো থাকে, মানে শুধুমাত্র ট্রোপোপ্লাস্টিক টিস্যু থাকে এবং সেটাকে আমরা তখন মোলার প্রেগন্যান্সি বলে থাকি এবং এটাকে মনে হচ্ছে প্রেগন্যান্সির মতো এটাকে তখন বলা হয়। Most moles are aborted early in the pregnancy, but those contain remnant of an embryo may remain into the second trimester. বেশিরভাগ ক্ষেত্রে মোলার প্রেগন্যান্সিটা আর্লিতেই, মানে ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টারে ওইটা কন্টিনিউ করতে পারে। তাই যে এখানে আমরা দেখাচ্ছি মোলার প্রেগন্যান্সি এবং ইউটেরাসে এইভাবে পুরোটাই ফিল আপ হয়ে যায়, ইউটেরাল অলসো বন্ধ হয়। তাহলে if pieces of trophoblast are left behind following spontaneous abortion or surgical removal of a mole, cells may continue to proliferate and form tumors known as invasive moles and or chorionic carcinoma, choriocarcinoma. যদি কোনো কারণে এই মোল পারসিস্ট করে অথবা সার্জারি করার পরেও যদি মোলার প্রেগন্যান্সির কিছু অংশ ইউটেরাসে থেকে যায়, তাহলে এটা কিন্তু পরবর্তীতে ইনভেসিভ মোল বা কোরিওকার্সিনোমা তৈরি করতে পারে, যেটা একটা লাইফ থ্রেটেনিং টিউমার বা লাইফ থ্রেটেনিং ক্যান্সারে পরিণত হতে পারে। এটা হচ্ছে মোলার প্রেগন্যান্সির একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন। তাহলে আজকে আমরা এখানে সেকেন্ড উইক পর্যন্তই থাকলাম। আগামী ক্লাসে আমরা আবার থার্ড উইক থেকে শুরু করব এবং আলটিমেটলি শেষ করে দেব জেনারেল এমব্রায়োলজি। পরবর্তীতে আমরা সিস্টেমিক এমব্রায়োলজিতেও শেষ করে দেব খুব দ্রুতই। তাহলে আজকে শেষ করি, তোমরা সবাই ভালো থাকো, পরে আবার দেখা হবে। নমস্কার। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আদাব। স্যার আমি আরেফিন ইতু স্যার 136। হ্যাঁ, তবে ভাইস প্রিন্সিপাল স্যার খুঁজতেছিল, তখন কোথায় ছিল তুমি? স্যার আমার বাড়ি স্যার কক্সবাজারে স্যার, এখানে একটু নেটের সমস্যা স্যার, গতকালকে সাইক্লোন ছিল তো ওই কারণে স্যার নেটের সমস্যার কারণে স্যার জয়েন দিতে পারিনি। এইসব ক্ষেত্রে একটু ফোন করে জানাই দিও, যেমন প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার আসলো, আমি তো বলতে পারতেছিলাম না তুমি কোথায়। যদি আগে একটু বলে দিত তাহলে আমরা একটু বলে দিতাম, স্যার একটু কনসিডার করতেন। আচ্ছা যাই হোক, আশা করি অসুবিধা হবে না। সামনে থেকে কোনো সমস্যা হলে আগে একটু জানাই দিও। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ জি স্যার, ভালো থাকো। আদাব স্যার। জি আদাব।